প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের খেলা লাইভের আলাপে। যথারীতি আমার সঙ্গে আজকে স্টুডিওতে আছেন সিনিয়র স্পোর্টস রিপোর্টার মাজহারুল ইসলাম। মাজহার, স্বাগতম আপনাকে। ধন্যবাদ আপনাকে। বড় কিছু ইভেন্ট হয়ে গেছে আমাদের খেলার জগতে। প্রথমেই শুরু করতে চাই আপনার সঙ্গে যে আলাপ, সেটি হচ্ছে যে এনএসসির যে তদন্ত কমিটি, সেই কমিটি রিপোর্ট দিল। সময়ের আগে এই রিপোর্টটা দিয়েছে, তো কি বলবেন এটা নিয়ে? অবশ্যই এটা ভালো একটা বিষয় যে সবার সাথে কথা বলেছেন তারা এবং একটা রিপোর্ট তারা জমা দিয়েছেন। আমরা সবসময় দেখি যে তদন্ত কমিটি হয়, রিপোর্ট দেওয়া দেরি হয়, কথা বলতে পারেন না, সময় বাড়িয়ে নেন। সেটা হয়নি, নির্দিষ্ট সময় জমা দিয়েছেন। আমি নিজে ছিলাম সেখানে, আমি দেখলাম সকালে সবাই আসতেন নির্দিষ্ট সময়ে, যদিও আধা ঘন্টা দেরি তারা করেছেন। হয়তো বিভিন্ন কাজ বাকি ছিল, হয়তো ট্রাফিকও থাকতে পারে। জমা দিলেন এবং জমা দেওয়ার পরে আমাদের সাথে কথা বললেন। আমরা সেখানে ছিলাম, ব্যাখ্যা করলেন আসলে কিভাবে তারা কাজটা করেছেন, কিভাবে নিরপেক্ষতা রাখার চেষ্টা করেছেন, সবার সাথে যোগাযোগ করেছেন এবং খুবই ছোট ভাষায়। একটা প্রশ্ন আমার কাছে আছে, আপনি সবার সঙ্গে যোগাযোগের কথা বলছিলেন, কিন্তু আমরা যতদূর আপনাদের মাধ্যমে জানতে পেরেছি সেটি হচ্ছে যে আমাদের যে সাবেক ক্রীড়া উপদেষ্টা ছিলেন সজীব ভুঁইয়া, তিনি আসলে কোনো ধরনের কোঅপারেশন করেননি, খুব একটা কোঅপারেটিভ ছিল না, ইনফ্যাক্ট যোগাযোগ করেননি। এত বড় একটা তদন্ত হচ্ছে, তিনি একটা প্রধান দায়িত্বে ছিলেন বলা যেতে পারে, তিনি কোনো ধরনের কোঅপারেশন করলেন না। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? খুবই সারপ্রাইজিং। কেন করলেন না এটা বড় একটা বিষয়। আমি জিজ্ঞাসা করেছিলাম, তখন বললেন যে আসলে যোগাযোগ করা হয়েছে একাধিকবার, কিন্তু কোনো ধরনের যোগাযোগ করেননি। আমি প্রথমে কনফিউজ হয়েছিলাম যে কোনো ধরনের যোগাযোগ মানে একটা অপশন ছিল, আপনি চিঠিও নিতে পারেন, যেমন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি চিঠি দিয়েছেন, আরও দু একজন পরিচালক চিঠি দিয়েছেন, তারা আসতে পারবেন না এবং সেখানে ব্যাখ্যা করেছেন যে নির্বাচন কীভাবে হয়েছে, হয়তো বা কিছু ব্যাখ্যা আছে। আর সেখানেও প্রশ্ন আছে, আমি সেটাও জিজ্ঞাসা করেছিলাম, যিনি চেয়ারম্যান রয়েছেন তদন্ত কমিটি, জিজ্ঞাসা করেছিলাম যে আসলে তদন্তটা কী জিনিস, যে আপনি কেন ভোট দিয়েছেন, আপনি কেন দাঁড়িয়েছেন, কেন প্রশ্নবিদ্ধ, বা কেন এইভাবে হলো, অন্য হতে পারতো কিনা, আপনি জিজ্ঞাসা করবেন কিন্তু আপনি চিঠি দিচ্ছেন, আপনার জিজ্ঞাসা তো অপশন নেই। মানে একটা চিঠিতে আমি জানিয়ে দিলাম যে আমি আসবো না, এই হয়েছে, আমি এই পদে আছি, এই কাজ করছি। তো সেখানেও আমি খুব ভালো একটা ব্যাখ্যা পাইনি, স্বাভাবিকভাবে আপনিও পাবেন না। সেই সূত্র ধরেই আপনি যদি সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রীর কথা বলেন, আসিফ ভুঁইয়া, হ্যাঁ, ক্রীড়া উপদেষ্টার কথা বলেন, তিনি তো খুব বড় একটা ভূমিকা পালন করেছেন ওই সময়টা। কেন দেখুন, ওই সময়টা হচ্ছে আপনার কাউন্সিলররা ঠিক ছিল না জেলা ও বিভাগে, আপনি কাউন্সিলর ঠিক করবেন। কারণ আগে যত কাউন্সিলর ছিলেন, মানে আওয়ামী সরকারের সময় যারা মানে এখন নেই, ওই সরকার পতনের পর, তো নতুন যেই আপনি কাউন্সিলর দিয়েছেন সেখানে একটা ইম্প্যাক্ট ছিল। সেখানে শেষ মুহূর্তে একটা চিঠি দিয়েছেন বিসিবি সভাপতি, দেওয়ার পর হঠাৎ করে চেঞ্জ হয়ে গেছে। আপনি কোন ক্যাটাগরি দিলেন? মানে আপনি এমন কাউকেই দিয়েছেন হয়তোবা যারা আপনার কথা মতো ভোট দেবে, এটা একটা অভিযোগ ছিল। প্রমাণ তো আমরা হয়তো দেখবো লিখিত। যদি এই অভিযোগ থাকে, আপনাকে তো সেটা উত্তর দিতে হবে যে আসলে আমরা কাউন্সিলরশিপ কিভাবে দিয়েছি, এভাবে নির্বাচন হয়েছে, কারণ কি ছিল, বড় একটা ভূমিকা তো পালন করেছেন। আপনি যদি বলেন যে এখন মানে সরকার চেঞ্জের পর এখন করা হচ্ছে, সরকার হস্তক্ষেপ থাকবে, এটাও তো আপনি যদি মানে আমি ভুলে গেলাম যে আপনি নিরপেক্ষ ছিলেন কি ছিলেন না, কিন্তু এখন তো আমার প্রশ্ন আসবে যে এই সরকার সব করছে, আপনি তদন্ত বলে তাদেরকে তো আসতে হবে। তো আপনি যদি রাগ করেও থাকেন, অভিমান করেও থাকেন, আপনার ভাবেন যে আপনার পক্ষে যাবে না, তারপরেও তো আসা উচিত, কারণ আপনাকে তো সেই ব্যাখ্যাটা দিতে হবে যে আসলে যে প্রশ্নগুলো আসছে। তো তিনি যখন গেলেন না, তিনি যখন কথা বললেন না, তখন কিন্তু একটা মানে অসম্পূর্ণ থেকে গেল। সেই প্রশ্ন বারবার করেছি এবং আমরা অবাক হয়েছিলাম, এবং আমি পরে আবারও ফোন দিয়েছি যে এটা কি, আমি যে সারপ্রাইজ তো হয়ে গেছি যে সত্যিই কি তিনি কোনো ধরনের উত্তর দেননি, মানে হয় ফোনে, হয় সরাসরি গিয়ে, হয় চিঠিতে। তখন বলা হয়েছে না, তিনি নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো ধরনের রেসপন্স করেননি। হয়তো পরে যেহেতু নির্দিষ্ট সময় উল্লেখ করেছেন, পরে হয়তো কথা বললেও বলতে পারেন যেটা আপনার লিখিত হবে না, কিন্তু তদন্ত হবে না, বাট উনি রেসপন্স করেননি। এটা বড় একটা অসম্পূর্ণ বিষয় থেকে গেল এবং আমি সত্যিই সারপ্রাইজ, কারণ যেহেতু এখন আপনি যে বলেন যে কোনো সরকারের সময় নির্বাচন হলে সরকারের একটা সে থাকতে পারে, ওই সময় যদি সরকারে ছিলেন, ক্রীড়া উপদেষ্টা ছিলেন, ওনারও একটা সে থাকা উচিত ছিল, তাহলে হয়তো আরো ভালোভাবে জানতে পারতাম। যে কোনো তদন্তের বেলায় বা তদন্ত রিপোর্টের বেলায় স্বচ্ছতা এবং নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন থাকে, এবং এটি বিভিন্ন সরকারের সময় আমরা দেখেছি। তার মধ্যে একটি থাকে যে তদন্ত রিপোর্ট আলোর মুখ দেখবে কিনা। সো এই দুটো প্রশ্নই আপনার কাছে থাকবে, যে এই যে তদন্ত রিপোর্ট জমা দেয়া হলো, ইটস এ গুড সাইন কে আমরা দেখলাম যে তদন্ত রিপোর্ট অ্যাটলিস্ট জমা হয়েছে। তো এটা কি আসলে আলোর মুখ দেখবে কিনা, এবং এটার স্বচ্ছতা এবং নিরপেক্ষতা
আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? দেখুন, এটা আলোর মুখ দেখবে, কারণ হচ্ছে যেহেতু এটা অন্তর্বর্তী সরকারের সময় করা হয়েছে বোর্ডটা এবং বিভিন্ন প্রশ্ন আছে, তো ইতিবাচক নেতিবাচক একটা ফল অবশ্যই আসবে, এটা ঝুলে থাকার কোনো কারণ নেই। আপনি নিরপেক্ষতার কথা বলছেন, আপনি বাংলাদেশ কেন, যে কোনো দেশে দুটো পক্ষ থাকলে একটা পক্ষ সবসময় কথা বলবেই। সেটা যেমন নির্বাচন হয়েছে, একটা পক্ষ তো ছিল যে নির্বাচন প্রশ্নবিদ্ধ, নির্বাচন অবৈধ, সেটা তদন্ত করা হচ্ছে। আবার যখন এটা যদি ফল আসার পরে যদি ফল পক্ষে না যায় এই বোর্ডের, তখন বলবে যে না, এটা জোর করে করা হয়েছে অথবা এটা নিরপেক্ষ না। তবে আমি যে প্রশ্নটা করেছিলাম সেখানে আমাকে দুইটা প্রশ্ন, একটা ছিল এটাও যে আসলে নিরপেক্ষতা আসে কিনা। আপনি যখন সরাসরি কথা বলতে পারছেন না, চিঠি দিয়ে জানাচ্ছে, তখন আপনি নিরপেক্ষ থাকতে পারেন কিনা, উত্তরগুলো পান কিনা। তখন কিন্তু হয় কি, যারা তদন্ত করে তারা কিন্তু স্পেসিফিক অনেক কিছু উত্তর দেন না, কারণ ওই উত্তরের মধ্যে আপনি চিন্তা করবেন যে আসলে ফলটা কি। কারণ যারা তদন্ত করেন তারা তো আপনি রিপোর্ট দিবে না, রিপোর্ট দিবে এনএসসি, তারা হয়তো আরও একটা কমিটি করতে পারে যে ওই পুরোটা পড়ে দেখে তারপর একটা সিদ্ধান্ত জানাবে, তারা সিদ্ধান্ত জানাবে। এই জন্য যারা তদন্ত করেন ফুল উত্তরটা দেন না। তো ওইভাবেই বলেছেন। তবে মনে হয়েছে যে এটা অবশ্যই চেষ্টা করা হয়েছে বিভিন্ন পক্ষের কথা বলা, নিরপেক্ষ হয়ে কথা বলা। আমি তো দেখেছি প্রায় 1000 পৃষ্ঠার একটা তদন্ত প্রতিবেদন। আপনি যখন দেখবেন যে এতগুলো পেজ নিয়ে যাচ্ছেন একজন ব্যক্তি, তো আমার মনে হয় নিরপেক্ষভাবেই কাজ করার একটা অপশন ছিল, সে করেছে। কারণ আপনি চাইলে মানে সরকার পরিবর্তনের পর একটা মানে প্রেক্ষাপট পরিবর্তনের পর চেঞ্জ করা যায়, করা হয়, আইসিসি কোনো সমস্যা করবে না, কথা বলে চেঞ্জ করা যায়। সেই কাজটা কিন্তু করেনি। একটা প্রপার গাইডলাইন, প্রপার ওয়েতে গেছে। মানে ক্রীড়া প্রতিমন্ত্রী সেই নির্দেশনা দিয়েছেন, বলেছেন যেন কোনো ধরনের প্রশ্ন না থাকে, সেভাবে কাজ করতে। আমি চাইলে তো রাজনৈতিক পট পরিবর্তনের 100 মধ্যে করতে পারতেন। হ্যাঁ, ডেফিনেটলি করতে পারতেন না, করতে পারতেন, যেটা আগে হয়েছে। হঠাৎ করে উদাহরণ অনেক আছে, বাংলাদেশে তো 2 বছর 2 বার আছে। সেই কাজটা করেননি। তো সেই দিক থেকে নিরপেক্ষ রাখার জন্যই সময় নেওয়া হয়েছে। আমার মনে হয় যে তদন্ত প্রতিবেদন আসবে সেটা অবশ্যই নিরপেক্ষই আসবে। ফর দ্য বেস্ট। আমরা একটু আমাদের দ্বিতীয় ইভেন্টের দিকে যাই। বাংলাদেশের ফুটবলের জন্য একটা চমৎকার আনন্দের দিন, বিশাল আনন্দের দিন। আমরা অনূর্ধ্ব 20 ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হলাম। অনেক কষ্ট, দুঃখ, অনেক কিছুর মাঝেও এটি আমাদের জন্য খুবই খুবই আনন্দের একটা বিষয়। সো এখন সেই দলটি বাংলাদেশে ফিরে এসেছে, সম্বর্ধনা পাচ্ছে। এই পুরো জয় এবং এই অনূর্ধ্ব 20 দলকে নিয়ে আপনার মূল্যায়ন জানতে চাই। এটা খুবই ভালো একটা বিষয় আমাদের ফুটবলের জন্য। দেখুন, ফুটবল যখন জামাল ভুঁইয়া ক্যাপ্টেন্সি করছেন, এরপর যখন হামজা এসেছেন, সোম এসেছেন, একটা পরিবর্তনের ছোঁয়া দেখতে পেরেছি। সেটাই কিন্তু এগিয়ে নিয়ে যাচ্ছেন। আপনি দেখেন, যিনি গোল করেছেন, রোনান সুলেইমান আছেন, সেখানে ডেকলান সুলেইমান আছেন, ইব্রাহিম আছেন, যদি ইব্রাহিমকে সময় দেওয়া হয়নি, তারাও কিন্তু এসেছেন হামজাদের দেখে। তারা কিন্তু বাংলাদেশের জোয়ার দেখে এসেছেন। কেউ এসেছেন ইংল্যান্ড থেকে, কেউ এসেছেন আমেরিকা থেকে। তারা তো আর মানে অনেক ভালো লাইফ, তারা অনেক ভালো ফ্যাসিলিটিস পায়। তারা কেন এসেছে? তারা এই জোয়ারটা দেখেছে, ভালোবাসা দেখেছে, এবং সেটাকে এগিয়ে নিয়ে জন্য একটা ট্রফি দরকার। সেটা কিন্তু অবশ্যই রোনাল্ড সুলেমান করেছেন। তিনি 3টে গোল করলেন। শেষ ট্রাই ব্রেকারে যে গোলটা করেছেন এটা অসাধারণ। রোনালদো মেসির কাছ থেকে আমরা দেখতে পারবেন, সেই কাজটাই করেছেন। তার মানসিক যে স্ট্রেংথ সেটা দেখা গেছে। আমি মনে করি ন্যাশনাল টিমে তাকে আমরা খুব দ্রুত দেখতে পারবো। এক কথায় ভালো একটা আমরা জয় পেয়েছি, এবং ফুটবলে যে জাগরণটা আছে সেটা যদি আমরা বড় সিনিয়ররা যদি ন্যাশনাল টিমে তারা একটু ভালো করতে পারতো, এশিয়ান বাছায়, সাথে এই টিম চ্যাম্পিয়ন হলো, তাতে আমার মনে হয় ওই জোয়ারে একটু আরেকটু হাওয়া লাগতো একদম। এবং আপনি বলছেন যে সুলেমানের কথা বললেন যে তাকে হয়তো আমরা সামনে ন্যাশনাল টিমে দেখতে পাবো, হোপফুলি। আমি এইখান থেকে জানতে চাই যে আসলে অনূর্ধ্ব 20 এই যে দলটা, পুরো দল হিসেবে যদি চিন্তা করি, এদের আসলে ফিউচারটা কি? খুবই টাফ। আপনি দেখেন সবশেষ অনূর্ধ্ব 20 কিন্তু ট্রফি জিতেছিল, টানা জিতলো। মাঝখানেটা একটা আন্ডার-19 সাফ হয়েছিল, সেটা ইন্ডিয়া জিতেছে। তো আন্ডার-20 হচ্ছে 2বারই বাংলাদেশ জিতলো। আগের বার যারা খেলেছে আপনি কাউকে মনে রাখতে পারবেন না, কেউ নেই, ফোকাসে নেই। তারা অনেকেই গতকাল পোস্ট দিয়েছে, যখন উদযাপন হয়েছে তখন লিখেছেন যে আমরা উদযাপন করেছিলাম শুধু মুরগির মাংস দিয়ে ভাত খেয়ে। তাই তো আর ছাদখোলা বাসে আপনি সমর্থন দেননি, তাদেরকে মনেও রাখেনি, তাদেরকে কোনো টাকা পয়সা আপনার সমর্থন দেওয়া হয়নি। তারা কষ্ট করে এবং স্ট্যাটাস বেশ কয়েকজন দিয়েছে, তো ভুলে যাই। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনি কিন্তু এই আন্ডার-20 থেকে 10 জন ফুটবলার পাবেন না, আপনার টার্গেট করতে হবে 3 জন। আপনি দুনিয়ার কোথাও আপনি দেখবেন না যে অনূর্ধ্ব 19, 20, 21 থেকে আপনি পুরো টিম সেট আপ চেঞ্জ করে দিয়েছেন। আর বিরাট কোহলি, রোহিত শর্মা এসেছে একটা ব্যাচ থেকে, গিল আরেকজন এক ব্যাচ থেকে এসেছে, মিরাজ এক ব্যাচ থেকে এসেছেন, আরেক ব্যাচ থেকে এসেছেন মুস্তাফিজ অথবা সৈকত অথবা মুশফিক। একদম ব্যাচগুলো চেঞ্জ হয়।
প্রত্যেকটা ব্যাচের সেরা 2 বা 3 জনেই ন্যাশনাল টিমকে রিপ্রেজেন্ট করে। সো আমি আশা করি না যে 10 জন খেলবে, 5 জন, আমি আশা করি 3 জন খেলুক, যে 3 জন ন্যাশনাল টিমের বড় অ্যাসেট হবে এবং যারা বাংলাদেশকে গত 10 বছর যেখানে ছিল সেটা উপরে নিতে পারবে, এইরকম স্ট্রেংথ, এইরকম ক্যালিবার, এইরকম স্কিল থাকবে। এবং আমি বিশ্বাস করি রোনান সুলিমানকে একেবারে নাম্বার 9 বাংলাদেশে রিসেন্ট করা যায়। আপনি বিশ্বাস করবেন কি না, তার মধ্যে যে মানে স্কোরিং অ্যাবিলিটি আছে, যেটা ফ্রি কিক করেছেন, যেটা কুল হেডেড গোল করেছেন, এটা আপনি ন্যাশনাল কাউকে পাবেন না। আমি লিখে দেবো, আপনি ন্যাশনাল কাউকে পাবেন না। এবং ওই যে টাই ব্রেকারের লাস্টের নার্ভ, ইন্ডিয়ার এগেনস্টে ম্যাচ, ট্রফি প্রেশার, ইন্ডিয়া প্রেশার তো আমরা সবাই জানি ইন্ডিয়ার সামনে খেলা মানেই হচ্ছে কত বিগ ম্যাচ। সেই প্রেশারে পেনানকাতে গোল করেন একজন 18 বছরের একজন ফুটবলার, তার মানে সে কতটা ভালো ট্রেন আপ হয়ে এসেছেন। আপনি একজন ফুটবলার 17-18তে ভালোভাবেই খেলাতে পারবেন। আপনি ক্রিকেটার হয়তো ম্যাচুরিটি নেই, তার মধ্যে হাইট নেই, কিন্তু ফুটবলার আপনি পারবেন। আপনি মেসি, রোনালদো, তার আপনার অভিষেকই হয় 16, 17, 18 বছরে। তারা ওয়ার্ল্ডের বেস্ট হয়েছে 20-21 বছর বয়সে, 22 বছর বয়সে। সো সেই ক্ষেত্রে বলবো যে অবশ্যই রোনানকে আমরা এখনই আমরা ন্যাশনাল খেলাতে পারি। এখান থেকে আমি একটু জানতে চাই, যেমন আপনি এখনই রোনালকে ন্যাশনাল টিমে দেখছেন, কিন্তু আমরা দেখছি যে ন্যাশনাল টিমে তাকে যে খেলাবে কোচ, সেই কোচই হচ্ছে রাখবে না, এরকম একটি কথা আমরা শুনতে পেলাম যে কোচই সম্ভবত থাকছে না। সো এই কোচকে নিয়ে, ক্যাবরেরাকে নিয়ে আপনি কি বলবেন? আমরা যতদূর জানি যে সে সম্ভবত স্যাক হচ্ছে, তাহলে নতুন কোচ আসলে কে আসবে? এই যে একটা ভজঘট অবস্থা বাংলাদেশ ফুটবলের ন্যাশনাল টিমের, বিশেষ করে কোচ নিয়ে একটু যদি আমাদেরকে। দেখুন, এই কোচ 4 বছর 3 মাস ছিলেন, 51 মাস টোটাল, 39টা ম্যাচ তার অধীনে বাংলাদেশ খেলেছে, 10টাতে ড্র, 10টা জয়, 19টা হার, সব দিক দিয়ে সর্বোচ্চ। মানে 19টা হার বাংলাদেশে কোনো কোচ এর আগে হারেনি, 10টা জয় কেউ জেতাতে পারেনি, 10টা জিতাবে, ম্যাচ বেশি খেলেছেন। এর আগে জেবিডে ছিলেন, তার অধীনে বাংলাদেশ ম্যাচ খেলেছে, 29টা জয় ছিল, 9টা, আরও 10টা বেশি ম্যাচ পরিচালনা করেছেন, একটা বেশি জিতেছেন কার বিপক্ষে? নেপাল, কম্বোডিয়া, থাইল্যান্ড, তাদের বিপক্ষে। আর বড় ম্যাচ একটাই, ইন্ডিয়ার এগেনস্টে সব শেষ যে ম্যাচ জিতেছি আমরা, সেটাও আবার আপনি বলতে পারেন যে হামজারা এসেছে বলে আমরা জিতেছি, কোচের ভূমিকা তেমন নেই। এই কোচ না পেরেছে কোনো ধরনের আমাদেরকে একটা দিক নির্দেশনা দিতে, না পেরেছে আমাদেরকে ফল দিতে, না পেরেছে আমাদেরকে একটা খেলার ধরন দিতে, মোটিভেট করতে পারছে না। এবং তার মধ্যে সিন্ডিকেটের ভয়, মানে সিন্ডিকেটের একটা অভিযোগ যেটা প্রমাণিত। আপনার একাদশ গঠনে তার মধ্যে স্বজনপ্রীতি, তার মধ্যে ব্যক্তিগত ক্রোধ, আবেগ কাজ করতো টিম করতে, ইগোর বিষয়টা ছিল। এসব নিয়ে দলটাকে শেষ করেছে আমি বিশ্বাস করি আর কি। আমার মনে হয় যে নতুন কোচ দরকার, যিনি নিরপেক্ষ থেকে সিদ্ধান্ত নিতে পারবেন। এক আরেকটা হচ্ছে রোনানের কথা বলছি, রোনানকে তো আর কাপড়েটা খেলাবে না, কাপড়েটা থাকলেও হয়তো খেলাবে না। তো আমার মনে হয়, কারণ অনেক কিছু বলতো, কিন্তু এগুলো আবার যারা ভালো কোচ তারা আবার দেখে, তারা ভালো দেখলেই আবার খেলিয়ে দিবে। মুস্তাফিজকে আপনি হাতুড়ি খেলিয়েছে কত কম বয়সে, একেবারে অল্প হাতুড়ি বা তার আগে খেলেছে, ফারুক ভাই নির্বাচক ছিলেন তখন, খেলে দিয়েছেন। প্রথমেই সেই ঝলক দেখেছেন। তাসনিম খেলেছে, অনেকে চিন্তা করে না খেলে খেলে আসুক, ভাই স্পোর্টস এটা হয় না। স্পোর্টসে ট্যালেন্ট থাকবে, ফিটনেস থাকবে, খেলিয়ে দিতে হবে আপনার, কারণ বয়স দিয়ে আপনার স্পোর্টস হবে না। আপনার বয়স কম বয়সে স্টার্ট হতে পারে, তারপর সেই ক্যারিয়ার থাকতে পারে। সো আমার মনে হয় যে রোনান অবশ্যই যোগ্য। ডেকল্যান এবং ইব্রাহিমকে দেখা জানি, সে তাকে দেখতে হবে। গোলকিপার ভালো করেছেন, ক্যাপ্টেন ভালো করেছেন, দেখতে হবে। তবে আমি বলবো যে এই ব্যাচ থেকে এখনই আমরা রোনানকে খেলাতে পারি। এবং কোচ নিয়ে আমার মনে হয় ভালো কোচ দরকার, কিন্তু কোচকে আবার টাকা দিতে হবে। এখন যে কোচ আছে তিনি 13 থেকে 15,000 ইউরো পান পার মান্থ। ভালো কোচ হলে আপনাকে 20,000 ইউরো খরচ করতে হবে, সেটা এসে বাহুবে খরচ করবে কিনা, খরচ করলেও ওই ক্যাটাগরি পাবে কিনা। আপনি ধরুন আবার যদি ক্যাবরেরার মতোই একজনকে নিয়ে আসেন $20,000, $20,000 ইউরো দিয়ে, লাভ তো হলো না আপনার। মানে তার প্রোফাইলে কাউকে নিয়ে আসলে তো সেম টাকা দিলেই হচ্ছে। আমার কেন 10 লাখ টাকা বেশি খরচ করবো, 20 লাখ টাকা বেশি খরচ করবো কেন? হাই প্রোফাইল নিয়ে আসলে থাকার জায়গা দিতে হবে, হাইফাই গাড়ি দিতে হবে, ড্রাইভার দিতে হবে, আপনার ছুটি দিতে হবে, মানে আপনার এক্সট্রা 20 লাখ বেশি খরচ হবে। সো এই বিষয়গুলো চিন্তা করতে হবে। তো সেই দিক থেকে আমার মনে হয় যে অনেক কিছু চিন্তার আছে, বাট ভালো কোচ দরকার। বাংলাদেশ ফুটবলকে এগিয়ে নিতে অবশ্যই ভালো কোচ দরকার। আমরা শেষ করবো আজকের আলাপ, তবে আবারও ঘুরে ক্রিকেটে যেতে চাই। একটা কমেন্টস নিয়ে শেষ করব, সেটি হচ্ছে যে আমাদের T20 এবং ওয়ানডে দলের ক্যাপ্টেন্সি আবার নতুন করে বলা হলো যে তারা, বিশেষ করে লিটন দাস এবং মিরাজ, বিশ্বকাপের আগ পর্যন্ত, 2 বিশ্বকাপের আগ পর্যন্ত তারাই থাকছেন। সো এই বিষয়টা নিয়ে বিশেষ করে মিরাজের বেলায় ভক্তরা অনেক ধরনের কথা বলছেন।
এবং লিটনকে নিয়েও মাঝে মাঝে সে ধারাবাহিক না এটি নিয়েও প্রশ্ন আছে। সো এইটা নিয়ে আপনার একটা লাস্ট কমেন্ট জানতে চাইবো যে আপনার কাছে কি কেমন লেগেছে এই সিদ্ধান্ত? আমি বাস্তবতা বলতে চাই, সেটা হচ্ছে এখন পর্যন্ত মিরাজকে দেখে ক্যাপ্টেন মনে হয়নি। হি ইজ ভেরি ক্লোজ টু আস, সবার সাথে নেক্সট ডোর টাইপের, মানে হ্যাঁ মানে ও হচ্ছে এখনো এরকম ক্যাপ্টেন মনে হয়নি। তৈরি হতে হবে, সবাই ইনভলভ হচ্ছে। ক্যাপ্টেন হোল্ড, আপনি একটা জাহাজ চালাচ্ছেন, আপনার নির্দেশনা চলবে, আপনার সেই এক্সপিরিয়েন্স, সেই সরাসরি কমিউনিকেশন স্কিল সব থাকতে হবে। আমার মনে হয়নি সেই হোল্ডটা তার আছে বা তৈরি হচ্ছে। হ্যাঁ, এটাও ঠিক, আপনি যদি এখন বাদ দিয়ে দিতেন সেটাও খারাপ হতো। সামনে 1 বছর পর ওয়ার্ল্ড কাপ আছে, আপনি আবার নতুনকে নিয়ে আসবেন, আবার তৈরি করবেন, আবার বাদ দিয়ে দেবেন খারাপ হলে। যেহেতু 1 বছর করে ফেলেছেন, 13-14টা T20 ODI ম্যাচে ক্যাপ্টেন্সি করে ফেলেছেন, সো আগামী 2টা সিজনের মধ্যে হয়তো তিনি গুছিয়ে নেবেন, এটা আমিও বিশ্বাস করি। দরকার আছে, আপনি শান্তকে ওয়ার্ল্ড কাপে রাখতে পারতেন, কিন্তু শান্তকে আপনি একদিনের নোটিশে বাদ দিয়ে খুব দিয়েছেন। নেককারজনক একটা ঘটনা, একটা খুবই বাজে একটা কাজ করেছে। আমার মনে হয় বিসিবি যতটা কাজ করেছে বাজে, তার মধ্যে অন্যতম একটা হচ্ছে শান্তকে একদিনের নোটিশে ক্যাপ্টেন্সি থেকে বাদ দেওয়া, ওটা ছিল সবচেয়ে বাজে কাজ। এরপর মিরাজকে দিয়েছে, মিরাজের তো দোষ নেই। আপনি, আমি ক্যাপ্টেন থাকবো না ভাই, আপনি আমার অফিসে চালিয়ে যান, চালাবেন না, চালাতে হবে, আপনি বাধ্য, তো মিরাজ বাধ্য। কিন্তু তার সেই অ্যাবিলিটি এখন তৈরি হয়নি, তৈরি হতে হবে। তার পারফরমেন্সে মাথায় মনোযোগ দিতে হবে যে ভাই আমার যে কোনো একদিকে হয় ব্যাটিংয়ে আর বোলিংয়ে আমাকে দলকে 100% দিতে হবে। আমি বোলিংয়ে করলাম 10 ওভারে মিডিয়াম, ব্যাটিংয়ে করলাম একটু মিডিয়াম করলাম, মিডিয়াম হয়ে থাকলাম, এটাতে হবে না। সাকিব, তামিম, মাশরাফি যে কোনো একদিকে স্ট্রং ছিল, তার পারফরমেন্স আলোচনা হচ্ছে, কারণ হচ্ছে দুই দিকেই বেস্ট না, মিডিয়াম হয়ে আছে, কিছু ইম্প্যাক্ট পড়ছে না। আপনি যে কোনো একদিকে থাকেন এবং ইম্প্যাক্টটা দেন দলের জন্য, সেটা দরকার। ক্যাপ্টেন্সি তার হোল্ডটা দরকার, যেন দল আমার, আমি মতামত দিতে পারি, সেটা আসুক। আমার মনে হয় সিদ্ধান্ত ঠিক আছে যে হ্যাঁ ওয়ার্ল্ড কাপেও তাকে রাখা ঠিক আছে, শুধুমাত্র এই বিষয়গুলো অবশ্যই সর্ট আউট করতে হবে। দ্বিতীয়ত, লিটন দাস, তার জন্য আমার খুবই মায়া হয়, অসহায় আমার মনে হয় তাকে জন্য। কারণ একটা ক্যাপ্টেন ওয়ার্ল্ড কাপ খেলতে যাবে, ওয়ার্ল্ড কাপ টস করবে, ওয়ার্ল্ড কাপ ইনভারমেন্টে আমি বাংলাদেশে ক্যাপ্টেন্সি করেছি ওয়ার্ল্ড কাপে, সেটা আমরা কেড়ে নিয়েছি, হ্যাঁ আমার খেলতে দিইনি। একটা ক্যাপ্টেন 1.5 বছর পুরো টিমটা গঠন করেছেন, প্রিপারেশন নিয়েছেন, মাঝখানে ঝগড়া করেছেন শামিমের জন্য, প্রেস কনফারেন্সে বলেছেন যে আমি এই টিম চাইনি, আমি চেয়েছি শামিমকে। এত কিছু করার পরে ছেলেটা ওয়ার্ল্ড কাপে ক্যাপ্টেন্সি করতে পারেনি, সো তাকে বাদ দেওয়াও ডিসেন্ট দেখাতো না। হ্যাঁ, তার পারফরমেন্স নিয়ে কোশ্চেন আছে। আমি সবসময় বলেছি, যখন আপনি লিটন এবং হৃদয় পাশাপাশি ব্যাট করে, আমার মনে হয় দল হেরে যাবে। দুজন সোলো খেলার চেষ্টা করে, দুজন তো আর অত ডেভাস্টেটিং না, তো অনেক কোশ্চেন আছে। কিন্তু যেমনটা মিরাজকে আমাদের ঠিক হতো না, আমার ছেলেটার প্রতি মায়া লাগে এই জন্য যে ভাই একটা ওয়ার্ল্ড কাপ সে যেত, ক্যাপ্টেন্সি করতো, সেটা করতে পারেনি। সো এই জন্য 28 কোটি টাকা দেওয়া হয়েছে যে ওয়ার্ল্ড কাপটা করবে বেচারা, আর এদিকে মিরাজ 27 কোটি ওয়ার্ল্ড কাপ করবে। আমার এই দুটো সিদ্ধান্তই ঠিক আছে। এখন ওই যে পারফরমেন্সটা, মিরাজ যদি আগামী 6 মাস পারফর্ম করতে না পারে, হিউজ প্রেশার নিয়ে থাকতে হবে। আবার এই যে 28 পর্যন্ত যে লিটন পারফর্ম করতে না পারে, তাকে প্রেশার নিয়ে থাকতে হবে, দলটা খারাপ করবে। সো অনেক কিছু আছে, বাট সিদ্ধান্ত ঠিক আছে। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের খেলার আলাপ। আশা করি এই আলাপে অনেক কিছুই আপনারা জানতে পেরেছেন। আগামী আলাপে আপনাদের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।